আপনি যদি এমবিএ করে থাকেন এই অ্যাপ্রিসিয়েটেড, বাট আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন যদি আপনি যদি বলেন যে আমি এমবিএও করেছি, হয়তো সেখান থেকে কোনো কোশ্চিন হয়তো ভাইভাতে ধরতে পারে, এইটা হচ্ছে আপনার পজিটিভ। এটা তাহলে 7 হচ্ছে 84 আর একটা শূন্য থাকলো, তার মানে তাহলে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 840 হলো 840 টুকটাক সবগুলোই। আমরা কিন্তু এগুলো সবগুলো অধ্যায় কিন্তু আমরা কম্বো করে সুন্দর করে ব্যাচে পড়িয়ে দিই। তো এখানে অনেকগুলা পদ রয়েছে এই সার্কুলারে, তো সেই ক্ষেত্রে যেটা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এইটা হয়ে যায় কি একটু আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা আপনাদের সাথে নিয়ে এসেছি বেশ কিছু ম্যাথ সহ আপনাদের জানার অনেক প্রশ্নগুলো। আমরা বিদ্যাবাড়ি আজকে ফেসবুকে কিছু পোস্ট করেছিলাম, যে পোস্টের মাধ্যমে জানতে চেয়েছিলাম আপনাদের যে প্রশ্নগুলো আছে না জানা, যেগুলো আপনারা অনেকেই জানেন না, সেই প্রশ্নগুলো আমরা আপনাদের কাছে রেখেছিলাম, যে কি কি প্রশ্ন আপনারা জানতে চান, অর্থাৎ জিজ্ঞাসা আপনার সমাধান আমাদের। আপনাদের প্রশ্নগুলো নিয়েই মূলত আজকের এই লাইভ সেশনটুকু, এবং আজকের এই লাইভ সেশনটুকু আপনাদের সাথে রয়েছে আমাদের শ্রদ্ধেয় প্রবাল শরীফ স্যার এবং রয়েছে আমাদের শ্রদ্ধেয় সোহাগ স্যার। থ্যাংক ইউ। তাহলে আজকে আড্ডা কিন্তু তিনজন মিলে দিব স্যার, আর পাশাপাশি দুই একটা ম্যাথ করব, আর আপনাদের যে কোশ্চেন গুলো ছিল ওই কোশ্চেনের আনসার গুলো আমরা দিব। হ্যাঁ, ফেসবুক পেজে যেগুলো দিয়েছেন সেগুলো দিব। তো আপনারা জানেন আমাদের হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের তো আমাদের আছে, কোর্স আছে। তারপরে হচ্ছে এই পিএসসি, হ্যাঁ পিএসসি ওরিয়েন্টেড যে কিছু নন ক্যাডার আর কি। হ্যাঁ, তো ওইটা হচ্ছে নবম গ্রেড, 10ম গ্রেড এইগুলো আছে। তো এইগুলো হচ্ছে আমরা নতুন করে কোর্স নিয়েছি, অলরেডি কোর্স রান হয়েছে কাননগোনা, এটাতে আরো রান হবে, রিলেটেড আরো আছে। তো ইনশাল্লাহ আজকে ওইগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে আমাদের সৌদির প্রবাল শরীফ স্যার আছেন। তো এই স্যার তো সবসময় বেশি লাইভে আসে না, সবসময় আপনারা রফিক স্যারকে দেখেন আর আমাকে দেখেন, স্যার খুবই কম আসে, বাট আমরা স্যারকে ইনশাল্লাহ এর পরবর্তীতে রেগুলার নিয়ে আসার চেষ্টা করবো। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই নাকি রফিক স্যার? আমরা মূলত আজকে ম্যাথ আড্ডা দিব স্যার, কি বলেন? ওকে, ইনশাআল্লাহ। আমরা বিদ্যাবাড়িতে বিভিন্ন ব্যাচে দেখা যাচ্ছে যে অনেক ব্যাচে স্টুডেন্টদের অনেক ধরনের চাহিদা থাকে। আমি যে সকল ব্যাচে ক্লাস নেই, অনেকে স্যার সোহাগ স্যার ক্লাস নেবেন এরকম থাকে আর কি, সোহাগ স্যার বা প্রবাল শরীফ স্যার। তো আমরা আজকে আপনাদের সাথে একটা আড্ডা দিব, হ্যাঁ ম্যাথ আড্ডা দিব, প্লাস পাশাপাশি যে আমরা কিছু ম্যাথ দেখবো, এবং ওই যে বললাম কোশ্চিন গুলো নিব, এই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আর আজকে লাইভটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হবে কিছুর জন্য, যে ওই যে আমাদের যে নবম গ্রেডের যে পিএসসি ভিত্তিক যেগুলো কোর্সগুলো আমাদের, বিশেষ করে যে পদগুলো থাকে, এগুলো সার্কুলার অনবরত হয়, যে ওইগুলো নিয়ে আমরা আজকে ডিটেইলস কথা বলবো ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার, তাহলে আমরা হচ্ছে আলোচনা শুরু করি। প্রথমে কি ম্যাথ দিয়ে শুরু করব নাকি? স্যার ঠিক আছে, দেখেন আমরা অনেকে যুক্ত হয়ে গেছে, প্রায় মানে কি অনেকে যুক্ত হচ্ছে, নতুন করে আরো অনেকে যুক্ত হচ্ছে। দেখেন নন ক্যাডার বিষয়ক জিজ্ঞাসা আপনার সমাধান আমাদের। ওকে, মূল কন্টেন্টটাই হচ্ছে এরকম স্যার। তাহলে ভালো করে দেখে নেই এটা, এই যে এটা হচ্ছে আমাদের আজকে মোটো, হ্যাঁ আজকে আমাদের লাইভের মোটো আর কি। হ্যাঁ, নন ক্যাডার বিষয়ক জিজ্ঞাসা আপনার সমাধান আমাদের, এই তো আর কি। হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন, আমরা সমাধান দেব। আমিও প্রশ্ন করব। ওকে, আমি আপনাদের পক্ষে আমি রফিককে প্রশ্ন করব, রফিক আনসার করবে। ওকে, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। চলুন আমরা প্রথমেই আমরা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রবাল স্যারের কাছে চলে যাই। স্যার আপনি তো অনেক সুন্দর করে বেসিক থেকে ম্যাথ করান, আমরা কিন্তু বেসিক থেকে করাই না, অনেকটা একটু বেসিকের ডিব্বা। হ্যাঁ, বেসিকের ডিব্বা স্যার, একদম হচ্ছে বেসিকের ডিব্বা। তো আমরা স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আমরা হচ্ছে এই আমাদের যে কোশ্চেনটা আছে স্যার একটু দেখে আসি। এই কোশ্চেনটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্যার আরেকটা বিষয় বলে দেই, আমাদের যে এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু ওই যে পিএসসি 9 হ্যাঁ নবম গ্রেডের যেগুলো, এইগুলো নিয়ে আমরা মুক্তিময় আসছি। তবে দেখেন এটা কিন্তু 2024 সালের ব্যাচ, হ্যাঁ মানে রিসেন্ট ব্যাচ, এটা একদম ফ্রেশ। যেটা হয়ে থাকে এই যে ব্যক্তিগত কর্মকর্তা, স্যার একটু কথা বলে যাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2024 সালের কোশ্চেন। এটা কিন্তু দেখাচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা নবম গ্রেড হয়ে থাকে, 10ম গ্রেড হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 11 গ্রেডও হয়ে থাকে। আরেকটা বিষয় জানো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এরা 100% মানে ট্যুর করে কোথায়, বাইরের দেশে, এবং পররাষ্ট্রমন্ত্রী যেখানে যায় ও সে পারলেও ফ্যামিলি সহ যায়, বুঝতে পারছেন, ফ্যামিলি সহ যায়। তো এরকম আর কি। অসংখ্য ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা দেখে আমার একটা স্মৃতিচারণ হয়, সেটা হচ্ছে এটা বাস্তবিক ভাবেই মানে আমার জীবনেও আমি একবার এই পদে পরীক্ষা দিয়েছিলাম আমার এই চাকরি হওয়ার আগে। আমার আর মানে এর ভাইবে দেওয়ার সুযোগ আর আমার হয় নাই। আসলে মানে যে বিষয়টা হলো, প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি যে ক্যাডার জব তো ক্যাডার জব নিয়ে কোনো সন্দেহই নাই, সেটা প্রথম
কিন্তু ক্যাডার জবের পরে দ্বিতীয় জব যদি ধরা হয় সেটা নন ক্যাডারের যে কোনো একটা জব, মানে যে কিছু রাজকীয় কিছু পোস্ট আছে স্যার, হ্যাঁ। এটাই স্যার খুবই মানে এটা হচ্ছে যে যারা এই কাজ কিছু কিছু জায়গায় সোহাগ স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে ক্যাডারেরও কিছু কিছু, এটা বলাটা আসলে অন দা রেকর্ড ঠিক না, কিছু কিছু জবের থেকে এইসব কিছু কিছু নন ক্যাডার জবরা কিন্তু মানে লাইফ স্টাইলটা মানে একটু অন্যরকম থাকে, সুবিধাজনক থাকে। মানে রয়্যাল জব স্যার, রয়্যাল জব, ইচ্ছে মতো ছুটি নিতে পারে, তারপরে বাইরে যেতে পারে, হ্যাঁ মানে সবকিছু বিষয়টা এরকম কিছু। তো যাই হোক, আমি যে বিষয়টা হচ্ছে প্রশ্ন আপনাদের এই নন ক্যাডারের ই সম্পর্কে যে সবগুলো সারা বলবে বা আমাকেও যদি ই করা হয় আমি সেটার উত্তর দিতে চেষ্টা করব। তো যাই হোক, প্রথম অঙ্কটাই আমি একটু করে দিই, যে এই কথাটা দুজন স্যারই বললেন যে আসলে বেসিক ধরে, হ্যাঁ এইটা একটা সুবিধা হয় কি যে যে কোনো সময় যে কোনো অঙ্ক করা যায়, বিষয়টা এরকম কিছু। তো এখানে ধরে যে বিষয়টা হচ্ছে, প্রথম প্রশ্নটা একটু দেখি, যে যেটা হচ্ছে ছাত্রছাত্রীর অনুপাত দেয়া আছে 3:4, এখানে একটু সিকোয়েন্সটা খেয়াল করতে হবে, যে প্রথম হচ্ছে ছাত্র, তাহলে এই প্রথম যে অনুপাতের প্রথম যেটা, এটা 3 কিন্তু ছাত্র, আর দ্বিতীয় যেহেতু ছাত্রী সেহেতু দ্বিতীয়টা কিন্তু ছাত্রী ডেটা। এটা হয়ে পরে একটা কথা বলছে ছাত্র অপেক্ষা ছাত্রীর সংখ্যা 120 জন বেশি হলে সেই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। একদম বেসিক ধরেই যদি বলি তাহলে যে কোনো অঙ্কই পারা সম্ভব। সেটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা যদিও এমসিকিউর ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে মুখে মুখে করে ফেলি, সেটা হলো মুখে মুখে করা বলতে আমরা এরকমের এই আনুপাতিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা নেয়ার জন্য আমরা একটা এক্স দিয়ে গুণ করি। আমরা যদি রিটেন হতো, আমরা যদি একটা অবয়ব দেখাতাম, সেক্ষেত্রে আমরা বলতাম যে ছাত্র সংখ্যা হচ্ছে 3x আর ছাত্রীর সংখ্যা হচ্ছে 4x। আর পরে একটা কথাই যেটা হচ্ছে যে তাহলে ছাত্রীর সংখ্যা বেশি কত, অর্থাৎ 4x মাইনাস 3x, শুধু x। তাহলে এখানে আমার প্রশ্নে পূর্ণ সংখ্যা দেয়া আছে যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 120 জন। তাহলে এখানে ডিরেক্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে প্রশ্ন অনুসারে ওই কাজটুকু আমরা মুখে মুখে করে এখানে ডিরেক্টলি আমি বলতে পারি যে প্রশ্ন অনুসারে x অর্থাৎ ছাত্রীর সংখ্যা বেশি ইকুয়াল টু হচ্ছে 120। বাকিটুকু আমরা মুখে মুখে করব যেহেতু এটা এমসিকিউ, কেমন? তো x যদি 120 হয় তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ মোট শিক্ষার্থী হচ্ছে 3x আর হচ্ছে 7x 4x, তার মানে হচ্ছে 7x। তার হচ্ছে আমরা x এর ভ্যালু পেয়েছি হচ্ছে 120, তাহলে 7 হচ্ছে 84 আর একটা শূন্য থাকলো, তার মানে তাহলে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 840, হলো 840। এই তো এটা পেয়ে গেছি আমরা। এই তো রাইট পেয়ে গেছি। দেখেন এই প্রশ্নটাই 2024 এ ব্যক্তিগত কর্মকর্তা এটা আসছে। প্রশ্নগুলো কি স্যার আহামরি অনেক বেশি কঠিন হয়? অনেক স্যার মনে করে যে এই নন ক্যাডারের প্রশ্ন মনে হয় অনেক কঠিন হয়ে থাকে, কিন্তু আমি যদি বিসিএস এর প্রশ্নের সঙ্গে তুলনা করা হয়, বিসিএস নন ক্যাডার সবগুলো কিন্তু পিএসসি কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, ফলে প্রশ্নের ধরনগুলো প্রায় কাছাকাছি হয়ে থাকে। আমাদের শরীফুল মানে অভ্র স্যার কমেন্ট করেছেন যে তিনজন আমাদের নিয়ে কমেন্ট করেছেন, আমাদের অভ্র স্যার ছিলেন উপরে আর কি, এই যে শরীফুল ইসলাম অফিসার, 3 জন প্রিয় মানুষ এবং ভালো শিক্ষক সবাই, সব অবস্থাকে সালাম। আমাদের যখন লাইভ হয় ম্যাক্সিমাম লাইভ গুলো কিন্তু আমাদের অনেক স্যাররাই আমরা দেখে ভালো লাগে প্রত্যেকটা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে দ্রুত আপনারা যারা যুক্ত হচ্ছেন লাইভে, আমি বলবো আপনি আপনার বন্ধুকেও মেনশন করে দিন যে এই সময় অবসর সময়ে আমরা হচ্ছে যে অবসরে অলসতায় না কাটিয়ে শুয়ে থেকে আপনি লাইভটা দেখতে পারেন কিন্তু। স্যার কি বলেন? ওকে স্যার, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ওকে নেক্সট প্রশ্নে চলে যাই। মাঝে মাঝে কমেন্টস পড়ো, ইয়েতে দেখো ওইগুলো তো আমরা আরেকটা প্রশ্ন আমরা হচ্ছে ওকে, আমরা হচ্ছে আজকে মূলত কথা বলবো নন ক্যাডার নিয়ে। নন ক্যাডার নিয়ে আপনাদের যত জিজ্ঞাসা রয়েছে, যত প্রশ্ন রয়েছে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট সেকশন থেকে নিয়ে কিন্তু আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা ম্যাচও করে ফেলবো। ওকে, তাহলে নেক্সট ম্যাচ স্যার করবেন। ঠিক আছে। এটাও দেখেন একদম সহজ বিষয়। এটাও কিন্তু যেই কথা বলা সেটা হচ্ছে এটাও কিন্তু মানে প্রশ্ন, রিসেন্ট প্রশ্ন 2024 সালে একই পদে ব্যক্তিগত একই পদে। এটাও যাই হোক একেবারেই সহজ একটা বিষয়। সেটা হচ্ছে এখানে 27 হচ্ছে ঘনমূল, 625 হচ্ছে ফর্মূল, আর 4 হচ্ছে বর্গমূল, আর 1 টু দি পাওয়ার হচ্ছে 0, এটি ইকুয়াল কত? দেখেন এটাও একদমই সহজ একটা বিষয়। সেটা হলো আমাদেরকে এটা জানা আছে, 27 ঘনমূল হবে হচ্ছে 3, আর 625 ফর্মূল হবে হচ্ছে 5, আর 4 বর্গমূল হবে হচ্ছে 2। আর সূচকের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই অবগত যে কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে হচ্ছে 1, তাহলে 1 এর পাওয়ার 0 হওয়া মানেও হচ্ছে 1। এখন এই কটা যোগ করলেই হলো 8, 2 10, 10 আর 1 হচ্ছে 11।
তো একদম সহজ বিষয়গুলো বেসিক ধরে ধরে জি। আমার কাছে যেটা মনে হয় স্যার এটি একটু দেখেন স্যার কিভাবে 3 আসলো স্যার দেখেন ওরা তো বলবে স্যার দেখেন আচ্ছা আচ্ছা মানে আসলে কোনো কিছুর Okay. ঘনমূল মানে হচ্ছে জি। এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 3 বার গুণ করলে ওইটা আসে। তাহলে দেখেন আপনারা 3 কে 3 বার গুণ করলে 27 হয়। আবার ঠিক ফর্মুল বলতে বোঝায় এমন একটা সংখ্যা যেটা 4 বার গুণ করলে হচ্ছে 625 হয়। তো সেটা 5 কে যদি 4 বার গুণ করা হয় তাহলে 625 হয়। ঠিক একইভাবে বর্গমূলটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 2 বার গুণ করলে ওইটা আসে। সেটা দেখেন 4 কে গুণ করলে 2 বার 2 কে যদি 2 বার গুণ করা হয় তাহলে 4 আসে। আর সূচকের ক্ষেত্রে আমরা যেটা বললামই যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটি ইকুয়াল টু 1 হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা সঠিক উত্তর হবে 11। এবং আমার কাছে সোহাগ রফিক তোমাদের উদ্দেশ্যে যেটা বলি এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি করার আগেই কিন্তু অনেকেই উত্তর হ্যাঁ, অনেকে করেছে। answer দিয়েছে। সেটা তারা যে মানে ক্লাসের প্রতি মনোযোগ এবং তারা যে এটাই করে এটা মানে মানে স্বীকার করতে আমাদের বাধ্য। তো যাই হোক তোমাদের দুইজনের উদ্দেশ্যে আমার একটু বক্তব্য থাকবে, সেটা হচ্ছে যে আমরা তো দুটো অঙ্ক করলাম, যেহেতু আজকের বিষয়টা ম্যাথ আড্ডা, এটার পাশাপাশি যেহেতু নন ক্যাডার জব সম্পর্কে কিছু জিজ্ঞাসা, সেরকম কিছু প্রশ্নের উত্তর তোমরা যদি দিতে, আমি এটা ছাত্রদের তরফ থেকে এটা আমি মনে করি। দেখো তো কি জিজ্ঞাসা আছে। আচ্ছা, যে ক্লান্ত পথে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞানে। স্যার আমার ইচ্ছা আপনাদের 49তম বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি হওয়া। 49 বিসিএস, ইনশাআল্লাহ 49 বিসিএসটা আমরা নিয়ে আসবো 47 বিসিএসটা কভার হওয়ার পরে। তবে আপনি এখন চাইলে 48টাকে ফোকাস করতে পারেন, আর ভর্তি হওয়ার ক্ষেত্রটা আলাদা। 49 এর জন্য টার্গেট থাকলে আপনি অবশ্যই 9টা মোটর 47 পরীক্ষার পরে। স্যার কি বলেন? হ্যাঁ একটু আমি কথা বলে নিই একটু, হ্যাঁ 30 সেকেন্ড সময় নিচ্ছে। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই আছেন যে ওই সেমিনার নিলে বোঝা যায় আর কি, হ্যাঁ তারপর বেসিক ক্লাস নেই, ফাউন্ডেশন ক্লাস, তখন বুঝি যে অনেক স্টুডেন্ট আছে অনার্স মাত্র পরীক্ষা দিয়েছে, কোর্সে জয়েন হতে চায় বা ভর্তি হয়েছে, হ্যাঁ তবে ও মনে করে কি, মনে হয় যে আমি মনে হয় যে আর্লি চলে আসছে, কিন্তু না, আমাদের বিদ্যাবাড়ির অফিসটা হচ্ছে এটা নীলক্ষেত থেকে, এখানে বর্তমানে এর আশপাশে ঢাকা ইউনিভার্সিটি আছে, ইডেন কলেজ আছে, তারপর আরো অনেক, হ্যাঁ ঢাকা কলেজ। তো আমরা এই যে যখন আমরা অফলাইনে ক্লাস নিতাম অথবা এই অনলাইনে যখন ক্লাস নিই, তখন আমরা জিজ্ঞেস করি, হ্যাঁ আমি এরকম অনেক স্টুডেন্ট পেয়েছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে, এরকম প্রিপারেশন নিচ্ছে। তার মানে ওরা হচ্ছে অনার্স যখন ফাইনাল পরীক্ষা দেয় তখন বিসিএস পরীক্ষা দেয় বা যে কোনো একটা পরীক্ষা দেয়, তখন কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যায়। তো আপনি সেকেন্ড ইয়ারে আছেন, তাও রাষ্ট্রবিজ্ঞান ভালো সাবজেক্ট, তো মানে তার সাধারণ জ্ঞানের ভালো হবে, তাই না? হ্যাঁ, তো আপনি যে সেকেন্ড ইয়ারে আছেন, আপনি বলছেন যে 49তম বিসিএস ফাউন্ডেশন কোর্স করবেন, কেন? আমাদের তো 48তম ফাউন্ডেশন কোর্স আছে, এখানে ভর্তি হন। আপনার তো নিজের যে পড়াশোনা আছে, ওই পড়াশোনার সাথে আপনার যে নিজের যে ক্যারিয়ারের জন্য যে পড়াশোনা বলে, এটা আমি ক্যারিয়ারের পড়াশোনা বলি, এটা এই ক্যারিয়ারের পড়াশোনাটা সোজা কথা জব ওরিয়েন্টেড যে পড়াশোনা, সেটার সাথে আপনি কি করবেন, একসাথে চালাই যাবেন। এটা আমারই কিছু না, আপনি এখানে 2-3 ঘন্টা সময় দেবেন প্রত্যেকদিন, আর আপনি অনার্স পড়তেছেন, ওখানেও 2-3 ঘন্টা সময় দেন, টোটাল 6-7 ঘন্টা পড়াশোনা করলে বা 8 ঘন্টা পড়াশোনা করলে তো এই 2-3 বছর থাকে ইন বিটুইন। তো বিসিএস প্রিপারেশন কি, আপনি বিসিএস এর সহ যে কোনো প্রিপারেশন আপনার হয়ে যাবে, হ্যাঁ জব ওরিয়েন্টেড। তো আপনি এখনই 48তম বিসিএস এ ফাউন্ডেশন কোর্সে ভর্তির আমি পরামর্শ দিচ্ছি, কি বলেন স্যার? তাই না? এখনই এটাই বুদ্ধিমানের কাজ, ও চিল মুডে পড়তে পারবে, চিল মুডে স্যার। আর যদি মনে করেন অনার্সে পড়ে আসে, তখন তো সেগুলো ও সাগর দেখবে, সাগরের মধ্যে পড়ে গেছে, আর ও চিল মুডে পড়বে আস্তে আস্তে। তো ঠিক আছে, তারপরে ওই যে লাস্টেরটা নাও। শাকিল হোসেন ভাই কমেন্ট করেছেন। ওকে শাকিল হোসেন ভাই, আপনি একটু ওয়েট করবেন, আপনাদের কোশ্চেন অ্যানসার আমরা দিব শেষের দিকে গিয়ে দিব। স্যার আমরা আর কিছু ম্যাথ সলভ করে ওকে ঠিক আছে, ওকে তাহলে স্যার ওকে আমরা চলো আরো বেশ কিছু ম্যাথ সলভ করি। তো ম্যাথ সলভ করার পূর্বে একটা কথা জানতে চাই, আপনারা যারা পারবেন ম্যাথটা, সবাই শুরুতেই আগে রাইট অ্যানসারটা কমেন্ট করে দিবেন, রাইট অ্যানসার হতে পারে, সবাই দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন। আমার বাংলা 2.94 নিয়ে অনার্স পাস করেছি, আমি নিবন্ধন কলেজ নাকি স্কুল পরীক্ষায় দিলে ভালো হবে বলেন প্লিজ। আপনি কলেজ পরীক্ষাও দিবেন, আপনি স্কুল পর্যায়েও দিবেন, এরকম তো নাই যে আপনি কলেজে পরীক্ষা দিলে স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন, এরকম তো না। আপনি ওপেন, আপনি যে কোনো মানে আপনি 3টা স্টেপই দিতে পারবেন, তবে আপনি স্কুল সেকশনে বা কলেজ সেকশন দুটোতেই অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছেন? আপনার তো সাবজেক্ট ওরিয়েন্টেড হবে, বুঝতে পারছেন? আপনার সুবিধা বাংলা তো সুবিধা, বাংলা অনেক ঠিক। যারা ম্যাথে অনার্স করেছেন, বাংলায় অনার্স করেছেন, ইংলিশে অনার্স করেছেন, এদের জন্য নিবন্ধনটা খুবই সহজ, মানে কম্পারেটিভলি যারা অ্যাকাউন্টিং আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের থেকে, বিশেষ করে কমার্সে যারা আছে তাদের তুলনায় অনেক সহজ হয়ে থাকে। ওকে, ওরা তো যারা অ্যাকাউন্টিং পড়ে ফিনান্স, ওদের অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তো এই ম্যাথটা দেখেন, এটাও কিন্তু 24 ওই একই ধাঁচের কোশ্চেন আর কি, ওই ইয়েতে চলে আসছিল। তো একটা কোশ্চেনে তো শুধু সব শতকরা দিবে, সব বাস্তব সংখ্যা তা না, লগের ম্যাথ থাকবে, সূচকের ম্যাথ থাকবে, জ্যামিতি থাকবে, টুকটাক সবগুলোই। আমরা কিন্তু এগুলো সবগুলো অধ্যায় কিন্তু আমরা কম্বো করে সুন্দর করে ব্যাচে পড়িয়ে দিই, তো এখানে এটা কি কই থেকে আসছে? বীজগণিত মান নির্ণয়, তাই না স্যার? মান নির্ণয় থেকে আসছে, মান নির্ণয়। তো এখানে এটা দেওয়া আছে এটার, তো আপনি এখান থেকেও
এখানে এখানে কনসিস করে এখানে এখানে মান ইনপুট করতে পারবেন, অথবা আপনি যদি এটাকে দেখেন বি আছে, এটাকে যদি আপনি বি স্কোয়ার প্লাস বি প্লাস ওয়ান যে চলক আছে, এখানে কিন্তু বি কিন্তু চলক, সবসময় এক্স চলক হবে এমন কোনো কথা না। এখানে আমরা দেখেন ওয়ান জানা, বি এর মান জানা নাই, যেটা জানা থাকে না সেটা চলক বলা হয়। এখানে এই চলকের অর্ধেক দিয়ে ভাগ করেন, ধরেন এখানে বি স্কোয়ার আছে না, বি দিয়ে ভাগ করি, বি দিয়ে ভাগ করা মানে কি, বি স্কোয়ারকে বি দিয়ে ভাগ করলে বি থাকে, তাই না? এখানে কত 1 থাকবে, আর এখানে কত 1/b থাকবে। দেখেন অটোমেটিক ফর্মেটটা কিন্তু আপনার বি কেটে যায়, 1 ডিভাইড কত, দেখেন এই যে b প্লাস 1/b, দেখছেন b প্লাস 1/b এর মান কত বলেন তো 4 না? এই b প্লাস 1/b এর মান 4, আর 1 যোগ করলে কত 5 হবে। দেখেন একবারে কিন্তু ম্যাথটা হয়ে গেল। এটা কিন্তু অনেক ভাবে করা যায়, অনেক ভাবে, কিন্তু দেখা লাগে এটা যে আপনারা হচ্ছে একটু নতুন 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 আইটেমের মতো হলো আর কি, যে আমরা এটা হয়তো অনেকেই হয়তো ওভাবে করি না। হ্যাঁ, আমরা কি করতাম, ডিরেক্ট লসাগু করতাম, বি স্কোয়ার প্লাস 1 হতো সমান সমান 4, তারপর বি স্কোয়ার প্লাস 1 সমান সমান কত 4b। তার মানে আমরা এই বি স্কোয়ার প্লাস 1 এখানে বি এর মান আমরা 4b বসাতাম, বি গেলে 1/5 হতো। কিন্তু আপনি যদি এটা যদি এখানে যদি বি কমন নেন, হ্যাঁ ডিরেক্ট যদি আপনি এখানে বি কমন, আবার বলে দিচ্ছি, তাহলে অটোমেটিক আপনি এখানে ফরম্যাটটা পেয়ে যাবেন। হ্যাঁ, অটোমেটিক ফরম্যাটটা পেয়ে যাবেন। তাহলে এটা কেটে যায়, তো এটা সাজাই যদি লিখি, এখানে দেখেন 1 প্লাস বি 1/b, এই মানটা দেওয়া আছে কত 4, তাহলে 1/5 হবে। ওকে, থ্যাংক ইউ। সবারই কিন্তু আছে শিলু ভুয়া, নেত্রকোনা শিলু ভুয়া, ও কিন্তু আমাদের হচ্ছে 11 থেকে 20 তম গ্রেডেও আছে, আবার এর আগে প্রাইমারিতে কোর্স করেছিল, বাট আনলাকিলি তার হচ্ছে হয় না, কিন্তু ও ডিজার্ভ করছে খুব, মানে ওইবারে হয়ে যাবে এবার তো শিলু ভুয়ার মিস হবেই না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর কি অবশ্যই। ওকে, কেমন লাগছে আমাদের বিদ্যাবাড়ির ম্যাথ আড্ডায় যারা যুক্ত আছেন? এই মুহূর্তে প্রায় 486, মানে কাছাকাছি অ্যারাউন্ড 500 মতো আছেন। তো এই ম্যাথ আড্ডাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। স্যার আমরা নেক্সট পোস্ট চলে যাই। ওকে, একটা কমেন্ট বলে দিই, কারণ এগুলো অনেক কমেন্টস এসে যায়, তো একটা কমেন্টস লিখেছেন যে রকিবুল ইসলাম রাকিব ভাইয়া, হ্যাঁ, তো বলেছে স্যার আমাদের এমন একটি বিষয় হিসাব বিজ্ঞান যার সাথে কোনো চাকরি পরীক্ষার সাথে মিল নেই, আমি কেমনে কি তাড়াতাড়ি চাকরি পাবো জানাবেন, কমেন্টটা পড়েন। আপনার হচ্ছে যারা এই কমার্সে পড়ছেন, হ্যাঁ, ইভেন আপনাদের কি মনে হয় যে আপনাদের স্ট্রং জোন কি, মানে ব্যাংক, তাই না? ব্যাংকে যদি জব হয় তাহলে ভালো, কিন্তু দেখেন ব্যাংকের কোনো পরীক্ষায় হিসাব বিজ্ঞানের মানে কি হওয়াটাও আসে না, তাই না? কোনোভাবে আসবেই না। যাই দেখবেন যে ব্যাংকে, আপনি বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন, যে কোনো সরকারি ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন, আপনি 10টা এমপ্লয়িকে জিজ্ঞেস করেন ওদের ব্যাকগ্রাউন্ড কি, ম্যাক্সিমামই সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বিলিভ ইট অর নট। আপনি বাংলাদেশ ব্যাংকে যান, ম্যাক্সিমামই সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তার মানে কি জানেন, তারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড কেন বললাম, সায়েন্সে তারা ওরা ম্যাথ পারে ভালো, আবার ইংলিশও ভালো, ওরা হচ্ছে ওইগুলো হচ্ছে তার একাডেমিক সেকশন থেকে স্ট্রং হয়ে আসে, ওরা হচ্ছে জব পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে। কিন্তু আপনাদের হচ্ছে অ্যাকাউন্টিং, হ্যাঁ, ফিনান্স ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু জব পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্যই এখন থেকেই বিদ্যাবাড়ির সাথে যুক্ত থাকেন, বুঝতে পারছেন? আমি আবার বলছি, এখন থেকে বিদ্যাবাড়ি যে কোনো কোর্সে জয়েন হন, আপনি সবচেয়ে আপনার জন্য মানে বেটার হবে বিদ্যাবাড়ি বিসিএস কোর্সে জয়েন হওয়া, বুঝতে পারছেন? কারণ বিসিএস হচ্ছে সকল চাকরির কি হচ্ছে মাদার প্রিপারেশন। ওকে, হৃদয় আহমেদ ভাই একটা কমেন্ট করেছেন, স্যার এখন 11 থেকে 20 গ্রেডের কোর্স করলে আমি কি গোড়া থেকে শুরু করতে পারবো, এরকম একটা কমেন্ট করেছেন। ডেফিনেটলি, অবশ্যই বেসিক থেকে, মানে আমাদের প্রত্যেকটা কোর্স হয়, আপনি 11 থেকে 20 তম গ্রেড করেন, এখানে আপনার মানে A to Z, মানে বেসিক প্রাইমারি কোর্স তো তাই 11 থেকে 20 তম গ্রেডে এখানে বেসিক থেকে আলোচনা হয়। প্রাইমারি বিসিএস তো হয়ই, তো এখন হচ্ছে আপনি যে কোনো কোর্সে ইনরোল হতে পারে। এখন অনেকেই আছে বিসিএস ক্যাডার, হয়তো প্রথম থেকে ভয় পায় যে না বিসিএস পরীক্ষা অনেক কঠিন পরীক্ষা না, তাহলে অবশ্যই আমি পরামর্শ দেবো আপনি প্রাইমারি কোর্সে জয়েন করেন, অথবা 11 থেকে 20 তম গ্রেডে জয়েন করেন। এই কোর্স হয়ে গেলে তখন আপনার একটা কনফিডেন্স গ্রো করবে, তখন দেখবেন যে বিসিএস এর ওইগুলোই বিসিএস এর 19-20, বুঝতে পারেন, ওইগুলোই ঘুরে। এই জন্য আপনি প্রথমে আপনি প্রাইমারি 11 থেকে 20 তম গ্রেড এগুলোতে আপনি ট্রাই করতে পারেন, তো কোর্সটা হয়ে গেল। ওকে, আমাদের আরেকটা ম্যাথ রয়েছে, আপনি করে দেন স্যার। ওকে, আচ্ছা দেখেন এখানে হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? এটা যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক, হ্যাঁ, তো বিশেষ ব্যাপারে তো এইটাতে এসেছে। তো এখানে দেখেন বলা আছে একটি সংখ্যা কয়ের 120%, আবার বলছে অপর একটি সংখ্যা ক্ষয়ের 80% হয়, তাহলে ক প্লাস ক্ষয়ের মান কত? এটা বিসিএস ওরিয়েন্টেড একটা প্রশ্ন, আবার এটা ব্যাংক পরীক্ষায় এসেছে। দেখেন এটা কিন্তু দেখেন আবার এই যে সামরিক ভূমিকা কেন, এটা কত গ্রেডে হতে পারে, বা 10ম গ্রেড হবে, তাই না? এই দেখেন এটা তো এসেছে, তার মানে একই প্রশ্ন, হ্যাঁ, আপনার বিভিন্ন জায়গায় আসতে পারে। ওকে, এটা কিন্তু ব্যাংক পরীক্ষায় এসেছে, আমরা অনেকবার করেছি এটা। তো দেখেন ক এবং ক্ষয়ের মান কত,
তো ক এবং খ এর মান, তার মানে কর মান আমি আলাদা করে বসাবো, খ এর মান আলাদা করে বসাবো, তাহলে মান বসাবো ডিরেক্ট এক্সাক্ট ভ্যালুটা চলে আসবে। কিন্তু এখানে আনসার অপশনে দেখেন ক দেওয়া আছে, যদি আনসার অপশনে ক দেওয়া থাকে, হ্যাঁ চেয়ারটা দেখলাম আর কি, তখন বুঝতে পারলাম যে আচ্ছা যেহেতু আনসার অপশনে ক দেওয়া আছে মানে খ এর মানটা আপনি ক হিসেবে বসালে হয়ে যাবে। তাহলে আমি যে এই যে একটি সংখ্যা ক এর 120%, আবার যে একটা সংখ্যা ক এর 120% যা হবে খ এর 80% ও একই ভ্যালু হবে। তাহলে আমি একটা এই ইকুয়েশন থেকে কি দুটো চলক পাচ্ছি, কিন্তু আমি খ এর মানটা আমি নিব, খ এর মান ক হিসেবে নিব। দেখেন আমি ম্যাথ করলে আরো ক্লিয়ার হবেন। দেখেন ক এর 120%, ক এর 120%, হ্যাঁ লিখেছি, এর মানে গুণন, বুঝতে পারছেন, সমান সমান এই খ এর 80%, এটা হচ্ছে সমান হয়, সেই কথা বলছে। একটি সংখ্যা ক এর 120%, অপর একটি সংখ্যা খ এর 180% হয় মানে কি সমান। তাহলে ক প্লাস খ এর মান কত, আপনি ক এবং খ এর মান বের করতে হবে। যেহেতু আনসার হিসেবে ক আছে, তাহলে আমি কি করব, খ এর মান ক হিসেবে নেব। তো দেখেন এই পার্সেন্ট বার ইনটু অবশ্যই, তো পার্সেন্ট ভ্যানিশ হয়ে যায়, পার্সেন্ট ভাঙলে 100 দিয়ে ভাগ হয়ে কেটে যায়, পার্সেন্ট ভ্যানিশ হয়ে যায়, এই শূন্য শূন্য কেটে যায়। আবার দেখেন এখানে খ এর মান নিব, তাই না, খ, তাহলে খ এর মান যদি পেতে চাই তাহলে কি লিখবো, দেখেন এই খ সমান সমান দেখেন এখানে ক ইনটু কত 12 ডিভাইড কত হচ্ছে 8টা ভাগ হয়ে যায়। তাহলে এখানে দেখেন এখানে 4 দিয়ে কাটলে এখানে কত 3 হবে, আর এখানে 2 হবে, তুমি 3 ক ডিভাইড 2, তাই না, 3 ক ডিভাইড 2 অথবা 3/2 মানে কত 1.5 ক, বুঝতে পারছেন, এটাও বলতে পারেন। 1.5 ক যদি আমি খ এর মান দেখি, খ এর মান 1.5 ক, তাহলে 1.5 ক আপনি বসালেন। এটা ক মানে কি, মনে 1 ক, তো 1 আর 1.5 2.5 না, আর ক থাকলো, এই জন্য আনসার হবে 2.5। এটা সিম্পল জিনিস, এগুলো হচ্ছে আপনারা দেখবেন আর এই লাইভটা শেয়ার করবেন। আর এইটা শেয়ার করলে আপনার একটা সুবিধা হবে যে এই জিনিসগুলো হচ্ছে আপনার টাইম লিমিট থেকে যাবে, ইচ্ছা মতো আপনি এইগুলো পরে কোনো এক সময় আপনি নোট করে রাখতে পারবেন। হ্যাঁ, এখন যদি সময় না থাকে। এটা এই ম্যাথটা কিন্তু অনেকের কাছে মনে হতে পারে যে এটা কোনো কঠিন একটা ম্যাথ। হ্যাঁ কঠিন, কিন্তু এখানে অনেকের কাছে মনে হতে পারে এটা স্যার কিন্তু অনেক সহজ করে দিয়েছে। মনে হয় যে সোহাগ স্যার যেভাবে বললেন, মানে এইটা ছাত্রদের একটু থাকতে হবে, সেটা হচ্ছে যে শোনার ধৈর্যটা থাকতে হবে। তো সেভাবে সে যেভাবে সাজিয়ে বলছে তাতে কিন্তু এটা আমরা স্যার হয় কি অনেক সময় করা সম্ভব, আমরা অনেক সময় ম্যাথ করার সময় কিন্তু অনেক বেশি কথা বলি, কারণ ব্যাপারটা হচ্ছে ম্যাথ খাতা কলমে তো বেশি করার চেয়ে আমার মনে হয় যে মুখ মানে মাথাটা অবশ্যই এটা একটু বেশি চালু রাখতে হয়। কারণ আমি যেটা কথা বলছি ওই কথাটাই আমি খাতায় লিখছি, কিন্তু লিখছি না এমসিকিউর ক্ষেত্রে, কারণ এত লিখে তো কুল পাবো না পরীক্ষার হলে, কারণ রাফ তো পারবো না, রাফটাই হবে আমার মগজে। তো এই জন্য বেশি বেশি কথা বলতে হয়। ম্যাথের ক্ষেত্রে আমরা তো মনে মনে ম্যাথ করি, কথা বলি না। ম্যাথ করা মানে হচ্ছে খাতা কলম নিয়ে বসি, স্যার ম্যাথ করবো আজকে, একদম খাতা ভরে যাবে ম্যাথ, এটা করা যাবে না। এটা ক্যালকুলেশন গুলো সবসময় মুখে মুখে করতে হবে। হ্যাঁ, আবার এইগুলো হচ্ছে বিভিন্ন ভাবেই করা যায়। আপনি যদি ক্যালকুলেশন লেন্দি করতে চান লেন্দিও হবে, কোনো সমস্যা নেই, বাট এটাই একটা সিস্টেম আর কি, বুঝছেন, সব ভাবেই করা যায়। ওকে স্যার, আমরা একটু প্রশ্নের দিকে ফিরে যাই। আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, আজকে আমরা ফেসবুকে কিছু কমেন্ট করেছিলাম, আমরা একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে নিলাম। ওকে গ্রেট। আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুকে আমরা একটা পোস্ট করেছিলাম যে কানুনগো নিয়ে বা নবম দশম গ্রেডের চাকরি বা নন ক্যাডার চাকরি নিয়ে আপনাদের যা কিছু জিজ্ঞাসা রয়েছে, এই জিজ্ঞাসাগুলো আপনারা করবেন, সেগুলো আমরা নিয়েছি। স্যার একটু দেখবেন এখানে যে কোশ্চিন গুলো রয়েছে। আমরা যদি প্রথমে দেখি, এখানে প্রথমে একটা কোশ্চিন রেখেছেন, এটা লিখেছেন প্রিয়াঙ্কা। ওনার কোশ্চিনটা ছিল এরকম যে কানুনগো প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানতে চাই, কানুনগো প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানতে চাই এবং এটার কি প্রিলি ও রিটেন হয় কিনা। রিটেন হয় কোশ্চিন করেছেন। তো এই কোশ্চিনগুলো যাদের মধ্যে রয়েছে সবার কোশ্চিনের অ্যান্সারটা একযোগে দিয়ে দিচ্ছি। কানুনগোর পরীক্ষাটা হয়ে থাকে আপনার 3টা ক্যাটাগরিতে। প্রথমে হয়ে থাকে আপনার প্রিলিমিনারি পরীক্ষা, নেক্সট হবে আপনার লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে হবে আপনার ভাইভা। এই 3টা ক্যাটাগরি। তো এই প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 100 নম্বর, লিখিত পরীক্ষা হবে 200 নম্বর এবং ভাইভা হবে আপনার 50 নম্বরের। ব্যাস, আমার এইখানে কানুনগো শেষ। এটা পরীক্ষাটা হয়ে থাকে আপনার পাবলিক সার্ভিস কমিশন পিএসসি আন্ডারে, বিপিএসসি। এটা বলে দাও যে ওই প্রিলি মার্কস যোগ হয় কিনা। এখানে একটা ফ্যাক্ট রয়েছে এখানে। হ্যাঁ, আমাদের মূলত হচ্ছে লিখিত নম্বরটাই হচ্ছে আপনার মানে গুরুত্বপূর্ণ নম্বর। হ্যাঁ, তবে আমাদের সবথেকে বেশি ফেল করে কিন্তু এইখানেই, প্রিলিতেই সবথেকে বেশি ফেল করে থাকে। আচ্ছা, ওই যে হৃদয় চন্দ্রদেব লিখেছেন কানুনগোটা কি? কানুনগো হচ্ছে আপনার উপসহকারী সেটেলমেন্ট অফিসার, যেটা হচ্ছে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের আওতাধীনে আপনার এই নিয়োগটা হয়ে থাকে। এবং আপনাদের উপজেলা বা জেলা পর্যায়ে যে ভূমি রেকর্ড এবং জরিপ রয়েছে বা ভূমি অফিসগুলো যে রয়েছে, মূলত সেই সকল অফিসগুলোই এখানে পোস্টিং গুলো হয়ে থাকে। এটা 10ম গ্রেডের একটা জব, যার বেতন কাঠামো হচ্ছে
মানে 16,000 প্লাস 16,500 থেকে তারপর 2-3-4 বছর পর আমার প্রমোশন হয়ে যায়, আবার ওনার কাজ হয় এসিলেনের সাথে, মানে বিসিএস যে থাকে না ভূমি, ওনার সাথে কাজ তাদের। ওকে, এরপরে দেখেন আরেকজন কোশ্চেন করেছেন এমডি ইকবাল মাহমুদ তাসিফ। প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নকর্তা ও কত পেলে টিকা যায়, সেফ জোন আর কি। হ্যাঁ, আর এমবিএ অথবা মাস্টার্সকারীরা কি এই ভাইভাতে অগ্রাধিকার পায়? আসলে এইখানে আপনাদের 4 বছরে অনার্স করা থাকলেই পারবেন আবেদন করতে। তবে আবেদন তো শেষ হয়ে গেছে, এখন তো আবেদন করতে পারবেন না। আবেদন শেষ হয়ে গেছে। তো ফ্যাক্টটা হচ্ছে আবেদন শেষ হয়ে গেলেও যারা আবেদন ইতিমধ্যে করে ফেলেছেন তাদের কথা বলা হয়। প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে নন ক্যাডারের প্রশ্ন প্যাটার্ন রয়েছে, পিএসসি নির্ধারিত কিন্তু একটা প্যাটার্ন দেওয়া আছে, ওই প্যাটার্নেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হয়ে থাকবে। আর প্রশ্নকর্তা বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেহেতু পরীক্ষা নিয়ে থাকে, বিপিএসসি প্রশ্ন করে থাকবে। আর কত পেলে টিকা যায়, এইটা স্যার বলা যায় এটা হচ্ছে মানে কতজন পরীক্ষা দিবে এবং ওখান থেকে কতজন আপনার রিটেন পরীক্ষার জন্য টিকাবে সেটার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছেন? ওইভাবে মার্ক হবে। তবে যদি কোশ্চিন যদি আপনার সহজ হয় তখন একটু বেশি মার্কস পেতে হবে, আর কোশ্চিন কঠিন হলে অনেক কম মার্কস পেলেই হয়ে যাবে, মানে নর্মাল মার্কস পেলে গতানুগতিক। তবে আরেকটি বিষয় বলেছেন যে এখানে এমবিএ অথবা মাস্টার্সকারীরা ভাইভা তো অগ্রগতি পাবে না, এগুলো হচ্ছে এমবিএ বা ভাইভা যদি আপনি দিয়ে থাকেন, আপনি যে এই জন্য ভাইভাটা খুব ভালো হবে, তারপর হচ্ছে আপনার ভাইভাতে বেশি মার্কস পাবেন, এটা একদম সম্পূর্ণ ইন্টারলি ফল, বুঝতে পারছেন? এটা ভুল। আপনি যদি এমবিএ করে থাকেন এটা অ্যাপ্রিসিয়েটেড, বাট আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, আপনি যদি বলেন যে আমি এমবিএও করেছি, হয়তো সেখান থেকে কোনো কোশ্চিন হয়তো ভাইভাতে ধরতে পারে, এইটা হচ্ছে আপনার পজিটিভ। এটা তাছাড়া আদারওয়াইজ এগুলো কোনো ডিগ্রি আপনাকে ভাইভাতে আপনার কোনো পজিটিভ কিছু নিয়ে আসবে না। আপনি ভাইভাতে আপনার ওই স্যারেরা যারা আপনাকে কোশ্চিন করবে, ওই কোশ্চিনের উপর ডিপেন্ড করবে যে আপনার ভাইভা কেমন হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, যে রবিউল্লাহ ভাই লিখেছেন, স্যার আমি গণিতে অনার্স করেছি, আমি নন ক্যাডারে কোন পোস্টে আবেদন করতে পারবো? আপনি বেশ কিছু পদে আবেদন করতে পারবেন নন ক্যাডারে, কিছু সার্কুলার চলমানও রয়েছে, প্রায় 1720 পদে সার্কুলার চলমান রয়েছে নন ক্যাডারের। সেখানে নার্সিং এর সার্কুলার রয়েছে, এবারে উপসহকারী প্রকৌশলী আর কি, সহকারী প্রকৌশলী, বিভিন্ন পদে রয়েছে। হ্যাঁ, আপনি চাইলে দেখতে পারেন। হ্যাঁ, ওই সার্কুলারটা দেখবেন, দেখলে আপনি ওখানে বেশ কিছু পদ দেখতে পাবেন গণিত থেকে। স্যার আমরা একটু পরবর্তী কোশ্চেনগুলো দেখে আসি কি কি রয়েছে। আচ্ছা, মিজানুর রহমান ভাই লিখেছেন একটা রিটেন ব্যাচ চাই। ওকে মিজানুর রহমান ভাই, ওনার চাওয়া আমাদের এটা মাথায় থাকলো। আমরা প্রিলিমিনারি ব্যাচটা রান করেছি কানুনগো নিয়ে। শুধু কানুনগো নয় স্যার, একটা কথা বলতে চাই, স্যার সম্ভবত এটিও ব্যাচে ক্লাস নিয়েছেন। এটিও ব্যাচের শিক্ষার্থীরা, এটিও আলাদা স্পেশাল একটা ব্যাচ হলেও আমরা কিন্তু এই ব্যাচ, এটিও 10ম গ্রেড, এটাও স্যার 10ম গ্রেড, এবং সিলেবাস প্রশ্ন প্যাটার্ন সেম টু সেম। অর্থাৎ এই কোর্সে এটিও যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার্থী না, ওনারাও স্যার এবং শিক্ষার্থী দুটাই, হ্যাঁ ওনারাও স্যার, তো ওনারাও চাইলে এই কোর্সে যুক্ত হতে পারেন। এটা কানুনগোর জন্য না, এটা মূলত নন ক্যাডারের কোর্স। হ্যাঁ, আমরা নন ক্যাডার মানে 9ম এবং 10ম গ্রেডের জন্য আপনারা যত পিএসসি আন্ডার যে সার্কুলার গুলো রয়েছে নন টেকনিক্যালের, তারা সবাই এখানে যুক্ত হতে পারেন। ওকে, রিটেন ব্যাচটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, এই করতে পরবর্তীতেই। আর একজন লিখেছেন সুজন আহমেদ ভাই, কানুনগো বিগত সালের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে চাই। কানুনগো বিগত প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানার দরকার হবে না, আপনি নন ক্যাডারের প্রশ্ন প্যাটার্ন জানলেই হবে, সেম প্রশ্ন প্যাটার্ন। তারপরে আমরা হচ্ছে সেমিনারে যখন আমরা করব, কথা বলবো, তখন আমরা সেমিনারে আমাদের অ্যাড হবে না। তারপরে হচ্ছে আমরা কিন্তু বিগত সালের কোশ্চেন নিয়ে কিন্তু ম্যাথ গুলো দেখালাম আর কি, ইনশাআল্লাহ বলবো এটা। আচ্ছা স্যার, এখানে দুইটা কোশ্চেন রয়েছে, আমরা যদি কোশ্চেনটা নিই। আলী আসগর ভাই লিখেছেন, কানুনগো পদে সাধারণ প্রার্থীদের পরীক্ষা পদ্ধতি কি? এক্ষেত্রে টেকনিক্যাল বিষয়ে পরীক্ষা দিতে হবে? না ভাই, কানুনগোটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় এখানে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে টেকনিক্যাল কোনো বিষয় আপনাকে পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা দিতে হবে 4টা বিষয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞান। তো প্রত্যেকটা সাবজেক্টে 25 নম্বর করে থাকবে, 4-25-এ 100। আচ্ছা, এটা হচ্ছে প্রিলিমিনারি। একজন বলছিল কিছুক্ষণ আগে যে গণিত অনার্স করতে আপনি কোথা করেন? আপনি গণিত অনার্স করেন, আপনি হচ্ছে উর্দুতে অনার্স করেন, হ্যাঁ আরবিতে অনার্স করেন, 4 বছর মেয়াদে অনার্স করলেন, আপনি যে বাংলাদেশের যে কোনো সরকারি পরীক্ষা আপনি কি করতেন? পরীক্ষা দিতে পারবেন, বুঝতে পারছেন? স্যার শাহাবুদ্দিন ভাই কমেন্ট করেছেন, কানুনগো কোর্স কি চলমান আছে কি? অবশ্যই, এই আমাদের কানুনগো কোর্স চলমান আছে, আপনি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নেবেন, ইনশাআল্লাহ দেখেন কয়েকবার ক্লাসে শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আমরা নেক্সট একটু প্রশ্ন চলে আসি, দেখি পদায়ন কোথায় করা হয়। এটা পদায়নটা হয়ে থাকে আপনার জেলা এবং উপজেলা পর্যায়ে, মূলত জেলা পর্যায়ে হয়ে থাকে, বা জেলা পর্যায় থেকে আপনাদের পরবর্তীতে উপজেলাতেও রয়েছে, উপজেলা। স্যার এটা মাঝে মাঝে মাঠ পর্যায়ে মনে হয় একটু জরিপ করতে হয়, জরিপ হোক সেটা ওই উপজেলা থেকে যেতে হয়, ভালো জানে, মানে প্রত্যেক উপজেলায় আছে।
প্রত্যেক উপজেলাতে এটা রয়েছে, প্রত্যেক তো উপজেলা এটা হতে পারে আর কি। হ্যাঁ। আর স্যার পদ সংখ্যা তো অনেকগুলো, 278টা পদ। আচ্ছা নবম দশম আচ্ছা 9-10 বলতে কি, 9-10 বলতে বোঝায় নবম দশম গ্রেডের জব। 9-10 বলতে বোঝাচ্ছে নবম বলতে ফার্স্ট নবম ক্লাস, দশম যারা grade ফার্স্ট ক্লাস জব করে তারা ফার্স্ট ক্লাস, যেমন হচ্ছে বিসিএস ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার, নবম গ্রেডটা স্যার, আমি হচ্ছে একই। আরেকটা কমেন্ট পড়তে চাই যে আনবির আহমেদ ভাই, হ্যাঁ, উনার কমেন্টটা হচ্ছে যে যারা টেকনিক্যাল পরীক্ষা দিবে, যারা টেকনিক্যাল পরীক্ষা দিবে তাদের জন্য কিছু করেন। থ্যাংক ইউ, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন যে স্যার আমরা তো নন টেকনিক্যালদের নিয়েই এগিয়ে চলছি, তো টেকনিক্যালদের জন্য আসলে কি করছি। তবে টেকনিক্যালদের জন্য একটা ছোট্ট একটা কথা বলতে চাই। টেকনিক্যাল যে পরীক্ষাগুলো হয়ে থাকে, টেকনিক্যালে বাংলা হয়ে থাকে আপনার হচ্ছে যে 20 নম্বর, ইংলিশ হয়ে থাকে আপনার 20 নম্বর, জিকে হয়ে থাকে 20 নম্বর। আর টেকনিক্যাল যে সাবজেক্ট মানে প্রাসঙ্গিক মানে যে যে বিষয়টা সাবজেক্টে আর কি, আছে, হ্যাঁ, এটা আমি প্রাসঙ্গিকটা লিখছি। প্রাসঙ্গিক যে বিষয়টা রয়েছে এই প্রাসঙ্গিক বিষয়ের উপরে তাকে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে, এই হচ্ছে আপনার 100 নম্বর এমসিকিউ। আবার রিটেন যেটা, রিটেনে বাংলা থেকে আপনার 40 নম্বর, ইংলিশ থেকে আপনার 40 নম্বর, জিকে থেকে 40 নম্বর, আর এই প্রাসঙ্গিক সাবজেক্ট এটা হচ্ছে আপনার 80 নম্বর, ডাবল হয়ে যায়, 200 নম্বর হয়ে যায়। এখন কথা হচ্ছে দেখুন টেকনিক্যালটা তো স্যার আসলে বিভিন্ন জন বিভিন্ন রকম, কেউ হচ্ছে যে বিভিন্ন সাবজেক্ট স্ট্যাটিস্টিক্সে পড়ছে, গণিতে পড়ছে, গণিতে পড়েছে, কেউ অর্থনীতিতে পড়েছে, কেউ আপনার হচ্ছে যে Accounting সিএসসি নিয়ে পড়েছে, কেউ অ্যাকাউন্টিং নিয়ে পড়েছে। এটা শুধু তাই নয় স্যার, এখানে পাশাপাশি রয়েছে যে উপ সহকারী প্রকৌশলী অফিসার রয়েছে স্যার, বুঝছেন, এটা হচ্ছে যে নবম দশম গ্রেডের অনেকগুলা পদ রয়েছে এই সার্কুলারে। তো সেই ক্ষেত্রে যেটা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এইটা হয়ে যায় কি একটু মানে আপনার তো এটা পরিচিত সাবজেক্ট, তো ওই পরিচিত সাবজেক্টের প্রিপারেশন আপনি চাইলে বাসায় বসে নিতে পারেন। তো আপনি চাইলে করতে পারেন এই যে আমাদের 60 নম্বর রয়েছে এইখানে, এই 60 নম্বরের প্রিপারেশন কিন্তু আপনি আমাদের সাথে নিতে পারেন, কারণ এই 60 নম্বরটা হচ্ছে আমাদের যে কোর্স চলমান রয়েছে এই কোর্সের একদম সেম প্রিপারেশন হবে। বরঞ্চ আমি বাস্তবতার একটু যোগ করি, যারা টেকনিক্যাল ইস্যুগুলোতে থাকে তারা এই তিনটে বিষয়ে একটু অপেক্ষাকৃত দুর্বল থাকে। যেটা সোহাগ স্যার শুরুতেই বলছিল যে কে রাষ্ট্রবিজ্ঞানে সে তো জেনারেল নলেজটা একটু পারে, কিন্তু যে টেকনিক্যাল কোন একটা ইস্যুর উপরে থাকে সে এই তিনটা বিষয়ের উপরে কিন্তু আমি মনে করি যারা জেনারেল আছে তাদের থেকে এই তিনটা আর তাদের আগে ভর্তি হওয়া দরকার। আর এগুলো তো জানি। তবে স্যার একটা বিশেষ অফার বিদ্যাবাড়ি যেটা দিচ্ছে, যারা টেকনিক্যাল শিক্ষার্থী রয়েছেন, যারা টেকনিক্যাল থেকে পরীক্ষা দিবেন, আমাদের তো কোর্স ফি ছিল 4000 টাকা আমাদের এই নন ক্যাডারের, এটা কিন্তু বর্তমানে ডিসকাউন্ট দিয়ে আমরা 3000 টাকায় ভর্তি নিচ্ছি, 1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট, রমজান মাস মানে সারের উপর সার, সারের উপর সার, মানে ডিসকাউন্ট দিচ্ছি। তবে হ্যাঁ, যারা টেকনিক্যাল রয়েছে তাদের জন্য কিন্তু আরো একটু ডিসকাউন্ট আছে, কারণ ওদের যেহেতু আমাদের নম্বরটা কম, 60 নম্বরের প্রিপারেশন তারা নেবে, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে একটু ডিসকাউন্ট এটা করে দেওয়া যাবে। ওকে, কিন্তু এখন যারা জেনারেল হয়ে যদি বলে যে আমি টেকনিক্যাল, জেনারেল না, ওটা আলাদা আছে, এটা আমি করতে হবে। তো যাই হোক, আমাদের সাথে পরে কথা বলেন, তাহলে কি বলবেন আমি জেনারেল আমার টেকনিক্যাল। আচ্ছা, আরেকটা কোশ্চেন রয়েছে স্যার গুরুত্বপূর্ণ, এক্সাম কত দিনের মধ্যে হতে পারে? মিথিলা ফারজানা কমেন্ট করেছেন যে এক্সাম কত দিনের মধ্যে হতে পারে। এক্সাম অ্যাট লিস্ট স্যার এটা আমরা স্যারের কাছ থেকে শুনতে চাই। সাধারণত যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে সার্কুলার হওয়ার পরে যদি দেশে কোনো অস্বাভাবিক অবস্থা না হয় 3 মাসের মধ্যে পরীক্ষা হয় নরমাল। এখন আসলে আমাদের বাংলাদেশ তো একটা মানে অস্থিতিশীল অবস্থা, তো সেই অবস্থায় আসলে বাস্তবতার প্রেক্ষিতে কোনো কারণে এটা মানে পিছিয়ে যেতে পারে। নরমালি সার্কুলার পরে 3 মাস 4 মাসের মধ্যে এই পরীক্ষাগুলো সাধারণত হয়ে থাকে। ওকে, তার মানে হচ্ছে আপনাদের ওই যে স্যার যেটা বললো যে আপনি পরীক্ষায় অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনি 3 মাসের মধ্যে আপনি এসএমএস পেয়ে যাবেন যে অমুক ডেটে পরীক্ষা। হ্যাঁ, যদি দেশে কোনো অরাজকতা না থাকে, আর যদি অরাজকতা থাকে সেক্ষেত্রে হয়তো স্যার ডিপেন্ড করে আর কি। কারণ দেখেন আমাদের ভূমি মন্ত্রণালয়ে কিছু পরীক্ষা মনে হয় নাই, তাই না? ওটা কিন্তু স্যার জুলাইয়ের এই যে আমাদের স্বাধীনতা হয়ে চলে আসছে, ডিপার্টমেন্টালেরও কিছু বিষয় থাকে ইত্যাদি, কারণটা ভেগ, তো কোনো কারণে এটা পিছিয়ে যেতে পারে। এক কথা আমি বলবো আসলে এটাকে সুনির্দিষ্ট করে কোট করে বলাটা, এটা মানে পিএসসি চেয়ারম্যান স্যার সঠিক করে বলতে পারবেন। আমরা যে ইভান শাহরিয়ার সোহাগ স্যার ওনার একটু কমেন্টটা আমরা একটু নিব। হ্যাঁ ওকে স্যার, আমার এসএসসি 2.88, এইচএসসি 2.50, অনার্সে 3, এত মাস্টার্স এত আছে। অনার্স মাস্টার্স খুব ভালো রেজাল্টে কি জব হবে? প্রিপারেশন নিব, আর কোন জব জন্য প্রিপারেশন নিলে প্লিজ। আপনার হচ্ছে সাবজেক্টটা আপনি উল্লেখ করেন নাই, সাবজেক্ট অনার্সের সাবজেক্ট উল্লেখ করলে ভালো হতো। যাই হোক, হ্যাঁ
উনি তো সকল চাকরি প্রিপারেশন নিতে পারবে। আপনি সকল চাকরি প্রিপারেশন নিতে পারবেন। তবে আপনি যদি বলেন না আমার খুবই আর্জেন্ট আমার জব লাগবে, তাহলে আপনি 11 থেকে 20 তম গ্রেডে আপনি একটা দিতে পারেন, ট্রাই নিতে পারেন। 11 থেকে 20 তম গ্রেডে আপনি ঢুকে গেলেন, তাহলে আপনি 3 মাস কোচিং করে আপনার ভিতরে একটা পরিবর্তন পাবেন। তখন আপনি বিসিএস এ পরে যদি ইচ্ছা থাকে না আমার তো ভালো লাগছে তাহলে আমি যদি বিসিএস এ পারবো, তখন আমাদের বিসিএস করছে। কারণ আমরা দেখছি যে আমাদের হচ্ছে প্রাইমারিতে অনেক স্টুডেন্ট আছে, 11 থেকে 20 তম গ্রেডের স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টগুলো পরবর্তীতে বিসিএস কোর্সে ভর্তি হয়, কারণ তারা এতটা ফ্লেভার পেয়ে যায়। এটাই যেটা তুমি বললা সেটা হচ্ছে, এটা আমি মানে একটু ব্যাখ্যা করে বলি। বিষয়টা হয় কি যে 11 থেকে 20 তম গ্রেড কিংবা প্রাইমারি এই কোর্সটা করলে মানে বিসিএস এ যদি 100% কোর্সটা হয়, তাহলে এই কোর্সটা দেখা গেছে যে কোনো একটা পার্সেন্টেজ 40, 50, কারো 60% পর্যন্ত এটাই হয়ে যায়, বা তার থেকে এটা 80% পর্যন্ত এটা ডেভেলপ হয়ে যায়। কিন্তু যখন বিসিএসটা করে তখন এটা তার 100% কমপ্লিট। তো এটা হঠাৎ করে যদি কেউ ডিরেক্ট বিসিএস এ হয়, সেক্ষেত্রে হয়তো এই বিষয়টা কেউ রপ্ত করতে একটু কঠিন হয়ে যায়, কারণ বিসিএস থেকে 20 প্রাইমারি বা এই যে কোর্সগুলোর কথা বলছো, এটা বললে এক একজনের ম্যান টু ম্যান, আমি ফিক্সড একটা পার্সেন্টেজ বলতে চাইছি না, কারো হয়তো 40, কারো 50, কারো 60, কারো 80 পর্যন্ত কভারেজ হয়ে যায়। 100% বিসিএস করলে হয়। হ্যাঁ, কারণ এই বিসিএস এ হচ্ছে কিছু জিনিস যদি আপনি 11 থেকে 20 তম গ্রেডে যদি ইচ্ছা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে বিসিএস এ কোর্স করলে কিছু জিনিস অতিরিক্ত মানে পড়ায় আমরা, কারণ বিসিএস এ কোর্স আছে মানে সিলেবাস দেওয়া, সিলেবাস অনুসারে করি। দেখুন বিসিএস এ ধরুন আমরা যে পাটিগণিত করি, স্যার পাটিগণিতে 3 মার্কস আছে, অথচ অন্যান্য পরীক্ষায় 20টা ম্যাথের মধ্যে 15টা ম্যাথে পাটিগণিত থাকে, তাই না? তো এই জন্য আমি সবসময় 11 থেকে 20 তম গ্রেড প্রাইমারি এগুলো সাজেস্ট করি, সবসময় করি। স্যার আমরা আরেকটু চলে যাই, আমাদের দেখে আসি এখানে পরীক্ষা লিখিত নাকি এমসিকিউ, অনেক করে জানাবে, এটা বলে দিয়েছে আগে, ইতিপূর্বে এটা বলে দেওয়া হয়েছে আমাদের। আরো আমাদের বেশ কিছু নিয়ে নিই, দেখি। মোটামুটি প্রিলি 200 এটা পার পাওয়া যাবে, কিন্তু লিখিত কি করলে কি পড়লে কোয়ালিফাই হবে সেটা সমাধান দরকার। এটা প্রিলি 100, এটা 200 না, এটা 100 একটু ভুল হইছে। হ্যাঁ, তাও উনি কথা স্যার তো বলেই দিয়েছেন আর কি। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা তো প্রিলি ক্র্যাক করতে পারলেন মানে কি, আপনি রিটেনের কি হচ্ছে, রিটেনে আপনার হচ্ছে চান্স পাওয়ার একটা যোগ্যতা অর্জন করলেন, বুঝতে পারছেন? শুধু রিটেন পরীক্ষা দিবেন সেটা না, যারা প্রিলি পাস করে তাদের কাছে রিটেন যদি সে মনোযোগ সহকারে যদি 2 মাস যদি পড়াশোনা করে বা কোচিং করে, তাহলে তো ওটা রিটেন ক্র্যাক করা আমারই কাভার হয়ে যাবে। স্যার মানে নেক্সট কোশ্চেন নেই, এমডি সজীব শেখ লিখেছেন, বাংলা বাদে বাকি সবগুলোর পরীক্ষা কি ইংরেজি ভার্সনে হবে নাকি বাংলা ভার্সনে হবে? বাংলা ভার্সনে হবে, শুধু ইংরেজিটাই ইংরেজি ভার্সনে হবে, বাকি সবাই বাংলা ভার্সনে হবে। একমাত্র ব্যাংক পরীক্ষা ইংলিশে হয়, বুঝতে পারছেন? আর সবগুলোতে হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে ফর্ম পূরণের সময় ইংলিশ ভার্সন বলে ফর্ম পূরণ করতে হয়, এটা কোড মানে পূরণ করতে হয়, অপশন থাকে, আলাদা হয়। মাহমুদ আক্তার লিখেছেন, কয়েকটি পদে লেখা আছে যে তফসিল 2, 3 অথবা 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, এটার মানে কি? এখানে কি আমরা যে কেউ আবেদন করতে পারবো? না, এখানে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন না। আপনার যদি যোগ্যতা থাকে আপনি আবেদন করতে পারবেন, তবে কোন পদে আছে তার উপর ডিপেন্ড করবে। তো তফসিল বলতে কি বোঝায়? যখন কোনো তফসিল দেওয়া থাকে, যেমন তফসিল 3 নিয়ে আমি কথা বলবো, তফসিল যদি না থাকে, এটা হচ্ছে সহকারী জরিপ অফিসারে রয়েছে, যেটা 11তম গ্রেড। এই পদে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষার প্যাটার্নটা ভিন্ন হবে, এবং সেটাই তফসিল 3 এ বলেছে। তফসিল 2, 3 বা 4 মানে তফসিল 2 হচ্ছে একটা নিয়ম, তফসিল 3 হচ্ছে একটা নিয়ম, তফসিল হচ্ছে যে 3 একটা নিয়ম। হ্যাঁ, এরকম তফসিল যেগুলো রয়েছে মানে পরীক্ষা প্যাটার্ন বলা হয়েছে ওইখানে তফসিলগুলোতে। যেরকম আমাদের সংবিধানের হচ্ছে যে বিভিন্ন পার্ট রয়েছে, সংবিধানের বিভাগ রয়েছে, তফসিল আছে, সংশোধনী আছে, ঠিক পিএসসিরও এইখানে পরীক্ষা প্যাটার্নটা বলা হয়েছে। মনে করেন আপনি এই গ্রুপে পরীক্ষা দিবেন, মানে গ্রুপ একটা, আপনি এই গ্রুপে পরীক্ষা দিবেন, এই গ্রুপে পরীক্ষা দিলে সহজ হচ্ছে। হ্যাঁ, এই গ্রুপে পরীক্ষা দিলে আপনার কি হচ্ছে, আপনাকে এইভাবে আপনার যে পরীক্ষা হলে যে কোশ্চেনটা দিবে, ওই কোশ্চেনটা হচ্ছে এরকম মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে। হ্যাঁ, তো বাংলা 20 মার্কস, ইংরেজি 20 মার্ক, গণিতে 15 মার্ক, সাধারণ 15 মার্ক, বিষয় ভিত্তিক, মানে কি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে হচ্ছে 20 মার্ক, এই হচ্ছে এই 90 মার্কস। হ্যাঁ, আর 10 হতে এদিক সেদিক দিয়ে 100 মার্কস। এটা মৌখিক পরীক্ষা। তাহলে আপনার হচ্ছে কি ফাইনালি আপনি 50% যদি মার্কস পান তাহলে মিনিমাম 5 মার্ক ধরে। বাট আপনার হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে যারা সবচেয়ে বেশি ভালো মানে সবচেয়ে ভালো পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু নিবে, তাই না? 50% আপনি চাকরি পরীক্ষা পাস করে তো লাভ নাই, চাকরি পরীক্ষা আপনি বেশি আর কি এই নম্বর বন্টনটা বলা হয়েছে, মানে এই পরীক্ষা যে নিবে এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ওটা এরকম হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা রিটেন রয়েছে আমাদের এগুলো, আর আমাদের বলতে চাই আমাদের যেটা রয়েছে, আমরা যেটা কথা বলছিলাম স্যার, নন ক্যাডার ডায়মন্ড লাইভ ব্যাচ,
এই নন ক্যাডার ডায়মন্ড লাইফ যারা পরীক্ষা মানে যারা আবেদন করবে বা প্রিপারেশন নেবে তারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মানে যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো কিন্তু প্রিপারেশনটা হয়ে যাবে। শুধু কানুনগই না, মানে উপসহকারী সেটেলমেন্ট অফিসার এটাই নয়, মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রয়েছে পরিদর্শক, এছাড়াও ওই টেকনিক্যালের কিন্তু উপসহকারী প্রকৌশলী অনেকগুলা রয়েছে পদে, তারাও কিন্তু চাইলে এখানে যুক্ত হয়ে আপনাদের ওই যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান যে পার্টটা রয়েছে এটা প্রিপারেশন নিতে পারেন। আর এটিও যারা আবেদন করেছেন, এটিও যারা স্যার বা ম্যাডামগণ রয়েছেন তারাও চাইলে এই কোর্সে যুক্ত হতে পারেন, কারণ একই প্যাটার্নেই হবে পরীক্ষা। এটা কাজে দিবে। হ্যাঁ, ওকে। তবে হ্যাঁ, এই কোর্সে আমাদের 55টি প্রিলি ক্লাস এর পাশাপাশি স্যার যে রিটেনের জন্য পূর্ব থেকে কিভাবে ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় তার জন্য 10টি রিটেন ক্লাস অনুষ্ঠিত হবে এখানে। এটা খুব ভালো। ওকে, আর কোর্স ফি যদি বলা হয় এই মাসে রমজান মাসে উপলক্ষে কোর্স ফি এই কোর্সে হচ্ছে 3000 টাকা, নন ক্যাডার কোর্স। এই হচ্ছে অবস্থা। যারা জানতে চান আরো বিস্তারিত তথ্য তারা আমাদের এই যে হটলাইনে যোগাযোগ করে জেনে নিতে পারেন। যেহেতু আমাদের আজান হয়ে যাচ্ছে আর কি, আমরা নামাজ এবং তারাবি আমরা এখন চলে যাব নামাজে, যার কারণে আমার লাইভটি এখানে শেষ করতে হচ্ছে। স্যার কি বলেন? ওকে, তাহলে এটাই আর কি যে আমরা কি বলবো যে আমরা হচ্ছে ইফতার করে নামাজ পড়ে আমরা চলে আসছি। এখন এই ইনশাআল্লাহ এই লাইভটা শেষ করে আমরা নামাজে চলে যাবো ইনশাআল্লাহ। ওকে, নামাজ পড়ে শুরু করলাম, এখন শেষ করে নামাজে যাব। তো স্যার তাহলে আমরা বিদায় নিই নাকি? অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনারা যারা লাস্টে জয়েন করেছেন তারা আবার এটা দিয়ে শেয়ার করে দেন, তাহলে আপনার টাইমলাইনে থেকে যাবে, ইচ্ছে মতো দেখতে পারবেন। বাট খুবই গুরুত্বপূর্ণ লাইভ, যদি আমরা অনেক বেশি পড়াই নাই বাট আপনাদের সাথে কথা বলেছি তো, তাই না? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ লাইভ ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। রফিক কিছু বললে এখানে শেষ করে দেই। আমরা অন্যদিন ওই যে মুক্তার হোসেন স্যার 11 থেকে 20 নম্বরের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন জানাবেন, আমরা কথাবার্তা বলি, অন্য দিনও বলি, আমাদের পেজে নোটিশ রাখবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আসবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।